আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছাগলের খামার করতে গেলে আপনাকে করণীয় কয়েকটা বিষয় মাথায় রেখে খামারটা শুরু করতে হবে। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মোরেলগঞ্জ, বাগেরহাট। ছাগল অত্যন্ত সেন্সিটিভ একটা প্রাণী, যেটা এনভায়রনমেন্টাল একটু চেঞ্জকেও মেনে নিতে পারে না। একটু চেঞ্জ হলেই তার নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। এই সেন্সিটিভ প্রাণীটাকে আপনি যদি ফার্মিং কন্ডিশনে নিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু কিছু কথা মেনে চলতে হবে। তাছাড়া সেই ফার্ম থেকে লাভ নিয়ে আসা, লাভ করা অনেকটা কঠিন হয়ে পড়বে। দেখুন, এটা একটা প্রাণী, এর শারীরিক চেঞ্জগুলো পরিবেশের চেঞ্জের সাথে সাথে সমান্তরালে চেঞ্জ হবে। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তারও শারীরিক কিছু পরিবর্তন হবে। তো এজন্য অন্যান্য প্রাণীর তুলনায় ছাগল একটু আলাদা করে বিবেচনা করতে হয়। কয়েকটা কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ছাগলের ঘর, 2 নম্বর হচ্ছে ছাগলের খাবার, 3 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, 4 নম্বর হচ্ছে ছাগলের ভ্যাকসিনেশন। এই 4টা কথা আমি আপনাদের জাস্ট বোঝার জন্য একটু উপস্থাপন করব। আশা করব ধৈর্য সহকারে এই কথাটুকু শুনবেন, আপনাদের উপকারে আসবে, ক্ষতি হবে না ইনশাল্লাহ। 1 নম্বর বলছি ছাগলের ঘর। প্রথম শর্ত ছাগলের ঘর। গরুকে মাটিতেও রাখা যায় অথবা সুন্দর করে ঘর বানায় রাখা যায়, ছেড়ে দিয়েও রাখা যায়, কিন্তু ছাগল একমাত্র প্রাণী যাকে মাটির সংস্পর্শে রাখলেই সে সারা বছর সর্দি কাশিতে ভুগবে। ছাগলের চামড়া হচ্ছে অত্যন্ত পাতলা, এ পানি শোষণ করতে পারে খুব বেশি। পানির সংস্পর্শে আসলেই সে পানিটাকে শোষণ করে নেয়, চামড়া পানি শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তার শরীরের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। তার মানে তার সর্দি অথবা কাশি, ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো লেগে থাকে। এই কারণে ছাগলকে সবসময় স্যাঁতসেঁতে এনভায়রনমেন্ট থেকে, মাটি থেকে কিছুটা উপরে রাখতে হবে। আপনি মেঝে প্লাস্টার করেন তাও হবে না, মেঝে প্লাস্টার করলেও ওটা ঠান্ডা থাকে। এই ঠান্ডাজনিত জায়গাতে ছাগলকে রাখা যাবে না। ছাগলকে রাখতে হবে একটু শুকনো জায়গাতে। সে শুকনো জায়গা কিভাবে তৈরি করব? মাটি থেকে, যেটা স্থলভাগ মাটি, এখান থেকে 2.5 থেকে 3 ফিট উঁচু করে মাচা তৈরি করতে হবে। ঠিক এই মাচাতে রাখতে হবে। এটা কস্টিংয়ের ব্যাপার না। বাঁশ দিয়ে মাচা তৈরি করা যায়, সুপারির ডাল দিয়ে মাচা তৈরি করা যায়, কাঠ দিয়ে বিছাই দিয়ে মাচা তৈরি করা যায়, জাস্ট অল্প খরচে মাচা তৈরি করা যাবে। কিন্তু যদি আপনি ছাগলের ফার্ম করতে চান, তাহলে মাস্ট বি মাচা তৈরি করে ছাগল প্রতিপালন করবেন। যখনই আপনি মাটিতে ছাগল প্রতিপালন করবেন, সে প্রস্রাব করবে, পায়খানা করবে। ছাগলের প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ করে, এটা তীব্র ঝাঁঝালো গন্ধ। যেই মাটিতে পড়ে ওই মাটিটা অনেকক্ষণ ধরে ময়েশ্চার বহন করে, অর্থাৎ স্যাঁতসেঁতে থাকে। তো এই স্যাঁতসেঁতে এনভায়রনমেন্ট ছাগল সহ্য করতে পারবে না। তার প্রস্রাবে সে শুয়ে থাকতেছে, তাকে ঠান্ডা লাগার অবস্থায় থেকে যাচ্ছে। তার মানে মোট কথা যদি বলি, বা মূল কথা যদি বলি, সেটা হচ্ছে যে ছাগল প্রতিপালন করতে গেলে অবশ্যই মাচা পদ্ধতিতে করতে হবে। ছাগলের জন্য মাচা তৈরি করতে হবে। ছাগলের ঘরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 নম্বর বিষয় আসি, ঘাস চাষ বা ছাগলের খাবার। দেখুন, অন্যান্য প্রাণীর কথা একটু আলাদা করে চিন্তা করি, ছাগলের কথা একটু আলাদা চিন্তা করি। ছাগল প্রাণী ঘাসের উপরে মানে একেবারে শতভাগ নির্ভরশীল। অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন, তাহলে আর কোনো খাবারের প্রয়োজন নেই। হ্যাঁ, আমি দানাদার কখন অ্যাড করব? যখন দেখছি যে আমি ছাগলটাকে দ্রুত একটু স্বাস্থ্যবান করব, দ্রুত মোটাতাজাকরণ করব, সেই সময় তাকে আমি দানাদার খাবারটা দেব। ছাগলের পেটে যেটা রেডিলি অ্যাভেলেবল কার্বোহাইড্রেট, যেমন ভাত বা খুদ বা আটা, এই জাতীয় জিনিসগুলো অত্যন্ত ক্ষতিকর। খুব অল্প পরিমাণ, এতটুকু পরিমাণ একটু ভাত দিয়েও ছাগলের অ্যাসিডিটি হয়ে ছাগলটা মারা যেতে পারে, পেট ফাঁপা হতে পারে। কিন্তু আপনি যদি একদম পেট ভর্তি করে ঘাস খাওয়াই দেন, তারপরে এই ছাগল মারা যাবে না। তার মানে ছাগলের জন্য গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ঘাস। সে লতাপাতা খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু
দানাদার খাবার তার জন্য গুরুত্বপূর্ণ বেশি নয়, তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঘাস। তার মানে আপনি যদি খামার করতে চান তাহলে আপনার ঘাসের নিশ্চয়তা দিতে হবে, অর্থাৎ ঘাসের অ্যাভেলেবিলিটিকে এনশিওর করতে হবে। ঘাসের নিশ্চিত হওয়ার পরে আপনি খামার শুরু করবেন ছাগলের ক্ষেত্রে। 3 নম্বর বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিক এনভায়রনমেন্ট, যেটা আমরা বলি যে ছাগলের ঘর যেখানে ছাগল থাকবে, বিশেষ করে এই শুধু ঘরটা মানে মেঝেটা অল টাইমের জন্য হাইজিনিক মেনটেন করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুর ঘর, গরু গোবরে শুয়ে থাকতে পারে, আবার উঠে খাবার খেতে পারে, প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতে পারে, আবার উঠে করতে পারে, সমস্যা নেই। আবার ওই কথাই আসতেছি যে মেঝেতে যদি বেশি ছাগলের পায়খানা এবং প্রস্রাব জমা হয়ে যায় তাহলে ছাগল ওর উপরে শুবে, পানিটি অ্যাবজর্ব করে নেবে, এই স্বেচ্ছাতে এনভায়রনমেন্ট, ওখানেই স্বেচ্ছাতে এনভায়রনমেন্টটা হয়ে যাবে। আপনি মাছা পদ্ধতিতে করছেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, তার মানে ওর প্রস্রাব পায়খানাটা ওর শরীরে আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এতে ছাগলের সর্দি, পাতলা পায়খানা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকবে। তার মানে ছাগলের খামার যদি আপনি করতে চান তাহলে 3 নম্বর বিষয়টা অর্থাৎ হাইজিনিক এনভায়রনমেন্টটাও এনশিওর করতে হবে। 4 নম্বর কথা হচ্ছে ভ্যাকসিনেশন। মূলত রোগ বলতে আমরা 3টা রোগকে বুঝি, আর বাকিগুলো সব বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন ডাইজেস্টিভ প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম বা এনভায়রনমেন্টাল প্রবলেমের কারণে হচ্ছে ইনফেকশন হচ্ছে, কিন্তু মূল রোগ হচ্ছে 3টা বলি। একটা হচ্ছে পিপিআর, 2 নম্বর হচ্ছে গোট পক্স, 3 নম্বর হচ্ছে এফএমডি, আরও একটা হয় একথাইমা বলে, মুখে এই পাশে এগুলোতে ঘা হয়। তা আমরা 3টাকে ধরে নিলাম যে হচ্ছে মারাত্মক রোগ, 3টা মারাত্মক রোগ, পিপিআর, গোট পক্স আর হচ্ছে খুরা রোগ। এই 3টা রোগের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, এই 3টা রোগের ভ্যাকসিনটা এনশিওর করতে হবে। যদি এই 4টা কাজ কোনো খামারি আগে থেকে নিশ্চিত করতে পারে যে ছাগলের ঘরটা রাখবে অবশ্যই মাটি থেকে 2.5 থেকে 3 ফিট উপরে, শুকনো এনভায়রনমেন্টের মধ্যে, যাতে যেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করে। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস, যেটা হচ্ছে ছাগলের প্রধান খাবার। 3 নম্বর হচ্ছে ছাগলের বাসস্থানের জন্য একটা হাইজিনিক পরিবেশ। 4 নম্বর হচ্ছে ছাগলের যে মারাত্মক রোগগুলো আছে তার জন্য ভ্যাকসিন এনশিওর করা। এই 4টা কাজ যদি কোনো খামারে এনশিওর করতে পারে তাহলে তার জন্য ছাগলের খামার করা অত্যন্ত সহজ হবে। আমার পরামর্শ থাকলো, যদি কেউ ছাগলের খামার করতে ইচ্ছুক হন বা ছাগলের খামার করার মানে ইচ্ছা থাকে, অথবা ছাগলের খামার আছে, ঠিক সেই খামারেই এই 4টা কথা বা 4টা বিষয় আপনি এনশিওর করেন, ইনশাল্লাহ আপনি ওই ছাগলের খামার থেকে লাভবান হবেন, ওই ছাগলের খামার করে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আলাদা কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।